This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য সবকিছুটা এত ডিলে করা হচ্ছিল, নিজেদের মধ্যে কেউ কি বা কারা আলোচনা করছিল, যার জন্য পোস্টমর্টেম হলো যে সময় তার এতগুলো ঘন্টা পর গিয়ে এফআইআর। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তাহলে এর পিছনে কে রয়েছে, কোন প্রভাবশালী রয়েছে? আর প্রভাবশালী বলতে তন্নিষ্ঠা একজনের কথাই তো এই মুহূর্তে বারবার নাম উঠে আসছে। একদম তাই, অর্থাৎ আরজি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শীর্ষ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ, সরাসরি অভিযোগ যে 14 লক্ষ টাকার সিসিটিভি ইনস্টল করেননি প্রাক্তন অধ্যক্ষ। যদি সিসিটিভি থাকতো তাহলে এই ঘটনা ট্র্যাক করা সম্ভব হতো। সুপ্রিম কোর্টে বলেন আইনজীবী করুণা নন্দী, অর্থাৎ সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, সন্দীপ ঘোষের বিপদ আরো বাড়ছে। আমরা যে ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে করা হচ্ছে, তাতে তার যে ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন উঠছে বারবার করে। কেন 14 লক্ষ টাকার যে সিসিটিভি সেটা ইনস্টল করা হয়নি? কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা, কিছু চলছিল। দেখো, এই দুর্নীতির বিষয়টা যেটা এর আগে বারবার চিকিৎসকরা তুলেছিলেন, সেটা আজকে সুপ্রিম কোর্টে আইনজীবী করুণা নন্দী তিনি স্পষ্ট উল্লেখ করলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যেটা আশঙ্কা প্রকাশ করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগের আকারে। কারণ তিনি যেটা বলছেন যে এই দুর্নীতির জন্য যে তদন্ত ভার দেওয়া হয়েছে রাজ্য প্রশাসন, যে যাদের দিয়েছে এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে, সেটা সম্পূর্ণরূপে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণাধীন এবং সেখানে তার এই বক্তব্যটা থেকেই স্পষ্ট তাদের আশঙ্কা রয়েছে সেই যে তদন্ত, অর্থাৎ এসআইটির তদন্ত রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণাধীন হওয়ার ফলে সেই তদন্ত কতটা স্বচ্ছ এবং সঠিক হবে। এবং সেই জায়গা থেকেই যেটা এর আগেও বিভিন্ন সময় জল্পনা ছিল যে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই ঘটনার তদন্ত ভার হাতে পাবে কিনা, সেই বিষয়টার যে জল্পনাটা কিন্তু আরও উস্কে দিল আজকের এই মেনশনিংটা। এবং সেই জায়গা থেকে পরবর্তীতে আদালত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন কিনা যে রাজ্য প্রশাসনের এসআইটির বদলে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা এই দুর্নীতির তদন্ত করবে কিনা, সে সম্ভাবনাটা কিন্তু জোরালো হয়ে উঠছে আজকের এই প্রসঙ্গের পরে। এবং যেটা একটু আগে শ্রাবন্তী বলছিল, প্রধান বিচারপতি এবং বেঞ্চ যে প্রশ্নগুলো আজকে বারবার তুলেছেন, কলকাতা পুলিশের দিক থেকে মেজর 3টে জায়গা থেকে তারা কিন্তু ল্যাকুনা খুঁজে পেয়েছেন। এক হচ্ছে দুখানা জিডি এন্ট্রি পাওয়া গেছে। একটা হচ্ছে সকাল 10টা 10-এ যে জিডি এন্ট্রিতে বলা হচ্ছে, যেটা তাদের রিপোর্টেও তারা উল্লেখ করেছে, সকাল 10টা 10-এ টালা থানার আধিকারিকরা প্রথম ফোন পান হসপিটাল থেকে এবং সেই ফোনে জানানো হয় যে সকাল 9টা 20 নাগাদ ডক্টর সৌমিত্র রায়, যিনি ওই রাতে ওই নির্যাতিতার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে একজন, তিনি নির্যাতিতাকে দেখতে পান এবং তারপরে টালা থানার পুলিশ 10টা 20-তে পৌঁছে এবং তার পরবর্তীতে আবার আরেকটি জিডি এন্ট্রি উল্লেখ পাওয়া যায় রাত্রি 10:30টায়। এই জিডি এন্ট্রি উল্লেখ পাওয়া যায় পোস্টমর্টেমের পরবর্তী সময় এবং তারপরে এফআইআর হয়েছে। এর আগে দুপুর 1:47 প্রথম আনন্যাচারাল ডেথ কেস হয়। এই যে তথ্যর যে এই গড়মিল বলতে, যেখানে কেন দুটো জিডি এন্ট্রি হলো, দুটো ভিন্ন টাইমে জিডি এন্ট্রি হলো, পোস্টমর্টেম 7টা 10-এ মেটার পরে 11:45 সেখানে এফআইআর হলো, এই টাইম গ্যাপগুলোর মধ্যে মিসিং কোনো লিঙ্ক আছে কিনা মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা হচ্ছে। সিজার, এর পাশাপাশি নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, তার যে কাজ, তার যে ভূমিকা, সেটা অত্যন্ত সন্দেহজনক বলছেন বিচারপতি। একদমই সেটা তারা বলছেন, কারণ সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট, যে রাজ্য প্রশাসনের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে কোথাও তারা মনে করছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা, সেদিন যে আদর্শ ভূমিকা হওয়া উচিত ছিল সেই ভূমিকা তারা পালন করেননি, যেটা কলকাতা হাইকোর্টেও এর আগে বারবার সমালোচিত হয়েছে। সুপ্রিম কোর্টও এর আগের দিনের শুনানির সময়ের হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং স্টার্ন একটা অবজারভেশন দিয়েছিলেন। আজকেও কিন্তু সেই নন মেডিকেল যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার, তার ভূমিকাকে স্ক্যানারে রাখলেন বিচারপতি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।